আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বোমারু বিমানটির দৃশ্য দেখছেন, এটি বি-1 লান্সার। এটি মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান দূরপাল্লার সুপারসনিক শব্দের চেয়েও দ্রুতগামী স্ট্র্যাটেজিক বোমারু বিমান। দেখুন, এই বোমারু বিমানটি যুক্তরাষ্ট্রের ভারী বোমারু বিমানের বহরে সবথেকে বেশি পেলোড বা অস্ত্র এবং বোমা বহন করতে পারে। এর অভ্যন্তরীণ এবং বাহ্যিক মেকানিজম মিলিয়ে প্রায় 50,000 কেজি বা 50 টনের কাছাকাছি পেলোড বহনের সক্ষমতা রয়েছে। 4টি জেনারেল ইলেকট্রনিকের টার্বোফেন ইঞ্জিনের সাহায্যে এটি সর্বোচ্চ মাক 1.25 বা ঘন্টায় 1535 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। দেখুন, আধুনিক যুগে বি-1বি এর সবথেকে বড় কৌশলগত গুরুত্ব হলো শত্রু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আইএডিএস সীমানার বাইরেই নিরাপদ দূরত্বে স্ট্যান্ডার্ড অফ স্টিলথ মিসাইল এটি নিক্ষেপ করতে পারে। ইরানের ভূখণ্ডে হামলা করার জন্য এই যুদ্ধ বিমানটির ইরানের ভূখণ্ডে প্রবেশ করার প্রয়োজন নেই। 700 থেকে 800 কিলোমিটার দূরত্ব থেকেই মিসাইলের মাধ্যমে এটি আক্রমণ করতে পারবে। এই বোমারু বিমানের আরেকটি বড় সক্ষমতা হলো টেরিং ফলোয়িং রাডার বা টিএফআর ব্যবহার করে এটি মাত্র 200 ফিট অর্থাৎ 60 মিটার উচ্চতায় পাহাড় পর্বতের মধ্য দিয়ে শব্দের কাছাকাছি গতিতে শত্রুর রাডারের চোখ ফাঁকি দিয়ে উঠতে পারে। দেখুন, এই যুদ্ধ বিমানটি তার অভ্যন্তরে এবং বাইরে 24টি লং রেঞ্জের প্রায় 1000 কিলোমিটার রেঞ্জ এই ধরনের 24টি মিসাইল বহন করতে পারে জাসেম আর সিরিজের। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে MK-82 নামক বোমা রয়েছে, এটি প্রায় 80টির কাছাকাছি 500 পাউন্ডের এই বোমা এটি বহন করতে পারে। ফায়ার পাওয়ারের হিসাব করলে যুক্তরাষ্ট্রের সবথেকে অন্যতম শক্তিশালী ওয়ার মেশিন হলো এটি। প্রশ্ন উঠতে পারে যে আজকের এই ভিডিওতে কেন এই বিমানটিকে নিয়ে এত আলোচনা করা হচ্ছে। দেখুন, পূর্বেই আপনাদের আমি জানিয়েছিলাম এই বিমানটিকে প্রস্তুত করা হচ্ছে ইরানে আক্রমণ করার জন্য। দেখুন, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এবং যুক্তরাষ্ট্রের সেটকম নিশ্চিত করছে যুদ্ধক্ষেত্রে ইরানের বিরুদ্ধে এইবারই প্রথম যুক্তরাষ্ট্র তার অত্যন্ত শক্তিশালী এই বি-1 ল্যান্সার নামক যে বোমারু বিমান রয়েছে তা ব্যবহার করেছে। কতগুলো ঠিক বোমারু বিমান ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে তথ্য নেই, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে মোটামুটি অনেকগুলো বি-1 ল্যান্সার এই সুপারসনিক বোম্বার দিয়ে ইরানের উপকূলীয় এলাকার রাডার সিস্টেম, নজরদারি ব্যবস্থা, বিভিন্ন ধরনের মিসাইল লঞ্চিং সিস্টেম এবং কয়েকটি দ্বীপের কাছাকাছি গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোতে তারা শক্তিশালী হামলা করেছে। এক্ষেত্রে তারা 2000 পাউন্ডের যে বোমা এবং যে ক্রুজ মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতির বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি, কারণ হামলাটি করা হয়েছে মাত্র কয়েক ঘন্টা পূর্বে এবং এখন পর্যন্ত হামলা চলমান এমনটা জানা যাচ্ছে। এই বি-1 লান্সার বোমারু বিমানগুলো যুক্তরাষ্ট্রের ভূখণ্ড থেকে সরাসরি উড়ে এসে ইংল্যান্ড বা যুক্তরাজ্যের ঘাঁটি থেকে রিফুয়েলিং করে এসে হামলা করেছে এমনটা শোনা যায়। এর কয়েকদিন পূর্বে আপনাদের আমি জানিয়েছিলাম যে যুক্তরাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে তাদের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়েছে। এর পরপরই কিন্তু এই বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের ঘাঁটি থেকে রিফুয়েলিং করে এসে হামলা করে আবার যুক্তরাজ্যের আরেকটি যে ঘাঁটি রয়েছে দিয়াগো গার্সিয়া, সেখান থেকে রিফুয়েলিং করে অজ্ঞাত স্থানে চলে যাচ্ছে এমনটা জানা যাচ্ছে। দেখুন, ইরানের মূল ভূখণ্ডের ভেতর যুক্তরাষ্ট্র তাদের বি-1 লান্সার সুপারসনিক বোমারু বিমান দিয়ে শক্তিশালী হামলা করেছে। ক্ষয়ক্ষতির মাত্রা উল্লেখযোগ্য হবে এমনটা জানা যাচ্ছে। ঠিক এমতো অবস্থায় ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলার বড় প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সংস্থা বলছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জর্ডানের ঘাঁটিতে যে পরিমাণ হামলা হয়েছিল এবং ক্ষয়ক্ষতি হয়েছিল এর থেকে কয়েক গুণ বেশি শক্তিশালীভাবে হামলা করতে চলেছে ইরান। আর এর সতর্কতামূলক অংশ হিসাবে বা জরুরি ভিত্তিতে নিজেদের ক্ষয়ক্ষতি এড়াতে কাতারের ভেতরে থাকা আল উদেদ ঘাঁটি থেকে সৈন্য এবং বিভিন্ন সরঞ্জাম সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবং কাতারের আল উদেদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে সবথেকে অন্যতম বৃহত্তম সামরিক ঘাঁটি। এই ঘাঁটিটিতে যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে 10 থেকে 12,000 সেনা সদস্য, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, লজিস্টিক সাপোর্টের বিমান, বিভিন্ন ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল, বিশেষ করে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং আধুনিক বহু সরঞ্জামের উপস্থিতি রয়েছে। এই কেন্দ্রটিতে শক্তিশালী পেলোডের মিসাইল হামলা হওয়ার
আশঙ্কা প্রচণ্ডভাবে রয়েছে, যেটি আজ রাতেই হয়তো বাস্তবায়ন হতে পারে। এই আশঙ্কায় এই কেন্দ্রটি থেকে যুক্তরাষ্ট্রের বহু সামরিক সদস্য জরুরি ভিত্তিতে অন্যত্র অজ্ঞাত স্থানে সরে যাচ্ছে এবং যত দ্রুত সম্ভব যত ধরনের উপকরণ রয়েছে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দেখুন, আজকের রাতের খবর নয়তো কালকে মোটামুটি সকাল থেকেই আল উদেদ ঘাঁটিটি আলোচনায় এবং খবরের অন্যতম শিরোনাম হতে পারে, কারণ এখানকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোই ইরানের টার্গেট এমনটাই ধারণা করছে যুক্তরাষ্ট্র, যেখানে ইরানের অবস্থান এবং কাতারের অবস্থান খুব একটা বেশি দূরত্বে নয়। মোটামুটি ইরানের হাতে থাকা শর্ট রেঞ্জের মিসাইলগুলো দিয়েও আক্রমণ করা সম্ভব, এমনটাই বলছেন সামরিক বিশেষজ্ঞরা, যেখানে ড্রোন হামলার সাথে সাথে ক্রুজ মিসাইলেরও হামলা করতে পারে ইরান, যার ব্যাপক ভিত্তিতে আশঙ্কায় জরুরি ভিত্তিতে এই ঘাঁটিটি ত্যাগ করছে যুক্তরাষ্ট্রের বহু সামরিক সদস্য। দেখুন, ইরানের সম্ভাব্য হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা বা এড়িয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যখন তার আল উদেদ ঘাঁটি এবং অন্যান্য ঘাঁটি থেকে সেনা সদস্য এবং উপকরণ সরিয়ে নিচ্ছে, এমতো অবস্থায় ইরানের পক্ষ থেকে যুক্তরাজ্য বা ব্রিটিশকে সরাসরি হুমকি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে তারা যদি যুদ্ধে জড়ায় তাহলে ব্রিটিশ স্বার্থ বা যুক্তরাজ্যের যে সকল অবকাঠামো রয়েছে সেখানে হামলা করা হবে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বেসামরিক যে স্থাপনা রয়েছে সেগুলো থাকতে পারে, যেখানে দিয়াগো গার্সিয়ার মতো যে ঘাঁটি রয়েছে সেটিও অন্যতম বড় টার্গেট হতে পারে। যাই হোক, এই বিষয়ে বর্তমানে যুক্তরাজ্য সরকারও প্রস্তুতি নিচ্ছে। দিকে যখন হামলা পাল্টা হামলার প্রস্তুতি চলছে, ঠিক এমতো অবস্থায় আবারও আলোচনায় এসেছে পাকিস্তানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন নতুন করে অর্থ চাওয়া হয়েছে। এর প্রেক্ষাপটে পাকিস্তানের যুক্তি হলো যে যখন যুক্তরাষ্ট্র হামলা পাল্টা হামলায় অত্যন্তভাবে বলতে পারেন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল, তখন পাকিস্তান ইরানের সঙ্গে মধ্যস্থতা করে যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে দিয়েছে। আর এই জন্যই পাকিস্তান এখন নিজেদের অর্থনৈতিকভাবে যে সংকট রয়েছে তা কাটানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে $10 বিলিয়ন তহবিল চেয়েছে, যেটি পাকিস্তান মনে করে যে অনেকটাই যুক্তরাষ্ট্রের কাছে প্রাপ্য। সামরিক বিশেষজ্ঞরাও কিন্তু বিষয়টি একেবারে এড়িয়ে যাননি। দেখুন, পাকিস্তানের সেনা প্রধান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক যেইভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওই সময় হামলা পাল্টা হামলার যুদ্ধকালীন সময়ে যেইভাবে মধ্যস্থতা করে 60 দিনের যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছিল, সামরিক বিশেষজ্ঞরা বলেন যে পাকিস্তান এভাবে দৌড়ঝাঁপ করে ওই সময় যদি যুদ্ধবিরতি না করত বা ইরান যদি ওই সময় হামলা চালিয়ে যেত, তাহলে আজকে বাস্তবিক অর্থেই পরিস্থিতি আরও ভিন্ন কিছু হতে পারত, দৃশ্যপট পাল্টে যেত এবং সমীকরণ আরও জটিল হতো। সেখানে পাকিস্তানের মধ্যস্থতায় কিন্তু বলতে পারেন ওই সময়ে যুক্তরাষ্ট্রকে পাকিস্তান একটি বড় ধরনের সংকটময় মুহূর্তে তাদের রক্ষা করেছে, এমনটা বলছেন অনেক সামরিক বিশেষজ্ঞরা, যে ওই সময় পাকিস্তান মূলত যুক্তরাষ্ট্রের স্বার্থকেন্দ্রিকই সেই মধ্যস্থতা করে দিয়েছে। ফলাফল কোনো কিছু হবে না বা মধ্যস্থতা কোনো কিছু হবে না, সেটাও বিষয়টা পরিষ্কারই ছিল। কারণ একটি মধ্যস্থতাকারী যখন মধ্যস্থতা করে তখন সেই মধ্যস্থতার শর্ত ভেঙে যে হামলা করে তার নিন্দা করতে হয় বা তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয়। যখন এই আইনি শর্তগুলো বা এই যে যুদ্ধবিরতির শর্তগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভঙ্গ করা হয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে ইরানের পক্ষ থেকে, তখন কিন্তু পাকিস্তান এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেয়নি। সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় এখন প্রাধান্য পাচ্ছে। দেখার বিষয় যে পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য ওই সময় যা করেছিল তার পুরস্কার হিসাবে বা তার পাল্টা সহযোগিতার অংশ হিসাবে এখন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে এই $10 বিলিয়ন দেয় কিনা দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।